এটি রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ভোট কেন্দ্র, যেটি ঢাকা 14 আসনের অন্তর্গত। আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে এই ভোট কেন্দ্রে আসলে সরেজমিনে এখন পর্যন্ত আমরা যে অবস্থা দেখছি সেখানে কিন্তু একেবারেই শুনশান নীরবতা, অর্থাৎ যেখানে আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে দীর্ঘ সারি থাকার কথা, সেখানে কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে আমরা যে অবস্থা দেখছি সেখানে কিন্তু বলা যায় যে এক প্রকার অলস সময় কিন্তু পার করছেন পোলিং অফিসাররা। আপনারা থেকে একেবারে পুরো মাঠ থেকে আমরা আপনাদেরকে দেখাতে চাই রাজধানীর মিরপুরে অবস্থিত মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ। সেখানে আসলে এটি রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি এলাকা, যেখানে মূলত ভোট উৎসব হওয়ার কথা ছিল, অথচ চারদিকে কেমন যেন আসলে এক অদ্ভুত নীরবতা পালন করছে। সরকারের পক্ষ থেকে তিনি কিন্তু আসলে প্রধান উপদেষ্টা কথা দিয়েছিলেন যে এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের একটি শ্রেষ্ঠ নির্বাচন, এবং কিন্তু মাঠের চিত্র কিন্তু আসলে তেমনটা বলছেন। আমরা একটু প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগবিহীন নির্বাচন, ব্যালট কারচুপি ও জনশূন্য ভোট কেন্দ্রের অন্তরালে কি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি একটা নির্বাচনের আনুষ্ঠানিকতা চলছে, কিন্তু সত্যিকার অর্থে 11 ফেব্রুয়ারি থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে আনঅফিসিয়ালি। নানা অনিয়ম, ব্যালট বক্স ভরে ফেলানোর জন্য আগেই ব্যালট পেপারে সিল মারা, এমনকি রেজাল্ট শিটে স্বাক্ষর করা, এগুলো আমরা আগের ভিডিওতেও বলেছি, আপনারা গণমাধ্যমে দেখেছেন। এবং টাকার বস্তা সহ সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাতে ইসলামের নেতাদের বিভিন্ন স্থানে ধরা পড়ার কাহিনী আপনারা ইতিমধ্যে দেখেছেন। ভোটটা আসলে একতরফা ভোট হচ্ছে। মূল খেলোয়াড় আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি ফাঁকা ফিল্ডে খেলছে। এবং নিশ্চিতভাবে বলা যায় যে জামাত যতই হাইপ তুলুক না কেন, নির্বাচনের আগে বেশ একটা হাইপ তুলেছিল যে তারা ক্ষমতায় যাচ্ছে, কিন্তু না, সত্যিকার অর্থে মাঠের বাস্তবতা হচ্ছে এই একতরফা নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি। বাংলাদেশে আজ এমন এক নির্বাচন হচ্ছে যা নিয়ে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে তুমুল আলোচনা সমালোচনা। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়াই একতরফা এই ভোটে জনমনে এখন একটাই প্রশ্ন, এই নির্বাচনের ফলাফল আদৌ কেউ কি মেনে নেবে? গতকাল থেকে গণমাধ্যমে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, বিশেষ করে জামাত নেতাদের বিপুল পরিমাণ অর্থসহ আটকের ঘটনা এবং এর পেছনে থাকা রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার বদলে আমরা কি দেখলাম? গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আসা বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ভোটের আগের রাতে অনেক কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে রাখার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষরের মতো ভয়াবহ অনিয়ম চোখে পড়েছে। এখন আসি আজকের ভোটার উপস্থিতি বিষয়ে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে গোপালগঞ্জ সহ দেশের অধিকাংশ কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি অতি নগণ্য। লাইনে ভোটার নেই, কিন্তু বুথের ভেতরে ভোট কাস্ট হবার খবর পাওয়া যাচ্ছে। যখন দেশের জনগণের বড় একটা অংশ ভোট দিতে আসে না, তখন সেই নির্বাচনের বৈধতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। আমরা যে মুহূর্তে এই ভিডিওটা তৈরি করছি সেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের জাস্ট আমি একটু শিরোনামগুলো বলি। যুগান্তর বলছে গোপালগঞ্জের ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। কম বলতে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজও দেখলাম যে সেখানে কোনো ভোটারই নেই, যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী তারাই শুধু আছেন। প্রথম আলো বলছে সিলেটে 4 ঘন্টায় ভোট পড়েছে 20%। বিবিসি বলছে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম। বাংলাদেশ প্রতিদিন বলছে রাজবাড়ীতে প্রথম 2 ঘন্টায় ভোটার উপস্থিতি 16%। এই যখন অবস্থা, তখন এই নির্বাচন গ্রহণযোগ্যতার প্রশ্নটা খুব বড় করে দেখা দেবে। এটি খুব স্বাভাবিক। একটি সুস্থ গণতন্ত্রের প্রাণ হলো অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু যখন দেশের প্রধান রাজনৈতিক শক্তি একটি নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকে, তখন সেই নির্বাচন প্রতিযোগিতামূলক থাকে না। সমালোচকরা বলছেন এটি একটি একতরফা আয়োজন যা ভোটারদের মনে আস্থার সংকট তৈরি করেছে। আপনি এর বাইরেও বাংলাদেশের গণমাধ্যমের ভাষা যদি দেখেন, আজকে সকাল থেকে এই বাংলাদেশের গণমাধ্যমের ভাষা খেয়াল করে দেখলাম,
গণমাধ্যমের ভাষা বলছে, গণমাধ্যম কর্মীরা বলছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে সব দল অংশগ্রহণ করেছে। আমার প্রশ্ন, সব দল কারা? এই যে বিএনপি বাদে অন্য সবগুলো দল জোড়া দিয়ে, বিএনপি জামাতকেও আমি একটু বাইরে রাখলাম, বিএনপি জামাতের বাইরে অন্য সবগুলো 51টা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে বলা হচ্ছে। এই 49টা দল এক জায়গায় করুন তো। 49টা দলের যে জনসমর্থন আছে, আওয়ামী লীগের একটি আসনের যে জনসমর্থন, সেই জনসমর্থন আপনি খুঁজে পাবেন না। আপনি গণমাধ্যমের ভাষায় বলছেন নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে সব দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তাই এটি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। অসম্ভব। এটা মোটেই এক অংশগ্রহণমূলক নির্বাচন নয়, এটা একতরফা নির্বাচন হচ্ছে, একপাক্ষিক নির্বাচন হচ্ছে, এবং এই নির্বাচনের ফলাফলের অপেক্ষা করার আর প্রয়োজন নেই। আমি শুরুতেই বলেছি, জামাত হাইপ তুললেও নির্বাচনী জয়ের বন্দরে যাওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার, কিন্তু সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল প্রতিটি ভোটারের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করা, কিন্তু আগের রাতে ব্যালট সিল মারা ও রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর, এই বিষয়গুলো কি কমিশনের অযোগ্যতা নাকি সদিচ্ছার অভাব? এই প্রশ্নগুলোই এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। আপনাদের মনে আছে এই রকম বিতর্কিত নির্বাচন আওয়ামী লীগের আমলেও হয়েছে, 14, 18, 24। আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু এখন জেলে। আজকের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন মনে করছেন যে তিনি কি আগামীকালকে জেলে যাবেন না? আগামী দিনে এই ধরনের বিতর্কিত নির্বাচনের দায়ে তাকেও জেলে যেতে হবে, প্রধান উপদেষ্টাকেও জেলে যেতে হবে, কারণ প্রধান উপদেষ্টা সব মানুষের হয়ে উঠতে পারেননি। এই বিতর্কের আলাপ শেষ করা যাবে না। আমরা গত 1.5 বছর ধরে আলাপ করছি ডক্টর ইউনূস সম্পর্কে, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড সম্পর্কে। তার মুক্তি নেই, তার পরিষদের মুক্তি নেই, কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একটা দেশের নির্বাচন, বিশেষ করে আমাদের মতো অনুন্নত উন্নয়নশীল দেশের নির্বাচন, কিন্তু নির্বাচনের স্বীকৃতি কিন্তু বিশ্ববাসীর কাছেও নির্ভর করে। বিনিয়োগ, সাহায্য সহযোগিতা, বিভিন্ন কিছু কিন্তু বিশ্ববাসীর কাছে নির্ভর করে। বিশ্ববাসী কি এই যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনটা হবার পরে কি আশ্বস্ত হতে পারবে যে বাংলাদেশ স্টেবল হয়ে গেল, স্থিতিশীল হয়ে গেল? কোনো কারণ নেই, তাদের আশ্বস্ত হবার কোনো কারণ নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, এই নির্বাচন কি বিশ্ববাসীর নিকট গ্রহণযোগ্যতা পাবে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দিয়েছিল। লক্ষণীয় বিষয়, এই যে নির্বাচনী পর্যবেক্ষক কৌশলে নির্বাচনী পর্যবেক্ষণ থেকে অন্যান্য বিভিন্ন দেশ এসছে, চীন এসছে, পাকিস্তান এসছে, বিভিন্ন সংস্থা কিছু এসছে, ইউরোপের কিছু 2-1টা দেশও এসছে, কিন্তু আমি গতকালকে এটি নিয়ে আলাপ করেছি। অত্যন্ত কৌশলে আমার সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, যে দেশটি শেষ পর্যন্ত বলে গেছে যে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন হতে হবে আওয়ামী লীগ সহ, সেই দেশটি কৌশলে নির্বাচন পর্যবেক্ষণে আসেনি। তো বিশ্ব মডেল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক কথা বললেও তারা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে আসেনি। কাজেই এই নির্বাচন যে বিশ্ববাসীর কাছে বৈশ্বিকভাবে আস্থার সংকটে পড়বে তাতে কোনো সন্দেহ নাই। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যদি দেখতে পান যে নির্বাচনে কোনো প্রতিযোগিতাই ছিল না এবং ব্যাপক অনিয়ম হয়েছে, তবে তাদের রিপোর্ট হবে নেতিবাচক। এর ফলে বাংলাদেশের বৈদেশিক বিভিন্ন সাহায্য সহযোগিতার ক্ষেত্রে নির্বাচনের স্বচ্ছতা একটি বড় সত্য হিসেবে সামনে হাজির হবে। একতরফা নির্বাচনের ফলে যদি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি তৈরি হয়, তবে দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। ইতিমধ্যেই বাংলাদেশের অর্থনীতির 12টা বেজে গেছে। গত 1.5 বছরে ব্যবসা বাণিজ্য কি অবস্থা আমরা অসংখ্য কন্টেন্টে আলাপ করেছি, আপনারাও জানেন। আপনারা যারা এই বাংলাদেশে বসবাস করেন তারা
পরতে পরতে বুঝতে পারছেন, বাহিরে সমাজে গেলে বুঝতে পারেন। একজন শিল্পপতি হওয়া লাগবে না, একজন সাধারণ ক্ষুদ্র চার দোকানদারের কি অবস্থা, একজন সেলুনে যে নাপিত চুল কাটে, কিংবা একজন সিএনজি চালকের সাথে আপনি আলাপ করে দেখবেন যে আজ থেকে 1.5 বছর আগে তার অর্থনৈতিক ফ্লোটা কেমন ছিল আর এখন কেমন আছে। এই থেকে বর্তমানে যে সরকারটি আসতে যাচ্ছে সেই সরকারটিকে উদ্ধার করতে পারবে, সেটি সবচেয়ে বড় প্রশ্ন। ইতিহাস বলছে যে জনমতের প্রতিফলন ছাড়া যে কোনো নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব একটা স্থায়ী স্বীকৃতি পায় না। বিশেষ করে পশ্চিমা দেশগুলো যখন নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে, তখন সেটি নয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। একটি নির্বাচনের সফলতা শুধু গেজেট প্রকাশেই সীমাবদ্ধ নয়, মানুষের ভোট দেওয়ার স্বতঃস্ফূর্ততা এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণই একটি নির্বাচনকে পূর্ণতা দেয়। আজ বাংলাদেশে যা ঘটছে তা কি গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নয়ন নাকি অবনমন? গণমাধ্যমের রিপোর্ট এবং ভোটারদের অনাগ্রহ যদি সত্য হয়, তবে এই নির্বাচন বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া প্রায় অসম্ভব। গণতন্ত্রের এই ক্রান্তি লগ্নে দেশ কোন পথে যাবে তা নির্ভর করবে আগামী দিনগুলোতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর। আপনার কি মনে হয়, আজকের এই নির্বাচন কি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে স্থিতিশীল করতে পারবে, নাকি সংকট আরো গভীর হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।